আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি আসলে রুটিন অনুযায়ী বলা যায়, তো আজকে আমাদের বাংলার ধারাবাহিক ক্লাস হিসেবে কিন্তু বাংলা সাহিত্য অংশে কিন্তু আমরা ঢুকে গিয়েছি, অর্থাৎ বাংলা সাহিত্যের আজকে দ্বিতীয় দিনের মতো ক্লাস। আর ওভারঅল যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আজকে আমাদের 21তম ক্লাস, অর্থাৎ বাংলার টোটালি আমরা যে কয়টা ক্লাস নেব তার ভিতরে আজকে আমরা 21তম দিনের মতো হাজির হয়েছি। তো আমরা টোটালি ক্লাস নেব হচ্ছে 24টা, হ্যাঁ 24টা ক্লাস হবে। তার মধ্যে সাহিত্য পার্ট এই অংশ থেকে আমরা মোট 5টা ক্লাস নেব। তো সেটার ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমরা এর আগের ক্লাসে গতদিনে আমরা করিয়েছি হচ্ছে প্রাচীন যুগ, আর আজকে আমরা শেষ করার চেষ্টা করব হচ্ছে মধ্যযুগ। যদিও একটা ক্লাসে মধ্যযুগটা আসলে শেষ করা সো টাফ, তারপরেও আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এনটিআরসি-কে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি, সুতরাং এনটিআরসি এর জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু পড়লে আসলে আমরা নিবন্ধনকে আসলে কাভার করবে, ঠিক ততটুকু ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। অনেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন, কেয়া খান, রুনা আক্তার, তারপর সবুজ মিয়া সরকার সহ আরও অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা বেশি কথা বাড়াবো না, জাস্ট আমরা সরাসরি স্লাইডে চলে যাব, একদম স্লাইডে। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বই সম্পর্কে। যারা আমাদের এই বই থেকে রেগুলার বা নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে চান, তাদের উদ্দেশ্যে এই বইটা ক্রয় করে আমাদের পেজ বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে এসএমএস করলে কিন্তু আপনারা সব কিছু প্রসেসিং জেনে যাবেন, যে কিভাবে বইটা ক্রয় করতে হয় বা কিভাবে পরীক্ষায় আসলে যুক্ত হওয়া যায়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা শুরু করে দেব। আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সাহিত্য পাঠের মধ্যেও মধ্যযুগ এবং মুখস্থ বেইজ বা মুখস্থ নির্ভর যেগুলো রয়েছে বা মুখস্থ অংশ, সেটা হচ্ছে কি অনুবাদ। তো এখন আমি কিন্তু বরাবরই বলেছি যে নিবন্ধনের জন্য আপনার কাছে যেই সিরিজের বই থাক বা যেই গাইড বইটা থাকুক না কেন, মুখস্থ নির্ভর বা মুখস্থ অংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বিগত প্রশ্নগুলো, হ্যাঁ প্রাইমারি নিবন্ধন বা বিভিন্ন ধরনের যে পিএসসি কর্তৃক যে প্রশ্নগুলো হয়ে থাকে, হ্যাঁ এই প্রশ্নগুলো নিবন্ধনের শুধু না, সবগুলো বিগত প্রশ্নগুলোই, অর্থাৎ যে কোনো অধ্যায়ের শেষে যে বিগত প্রশ্নগুলো ওগুলো একটু বারবার পড়বেন, এবং ওই প্রশ্নগুলো শেষ হয়ে গেলে আপনি সেই ভেতর থেকে একটু পড়ার চেষ্টা করবেন যদি আপনার পসিবল হয়। তো মেইন পরামর্শ থাকবে, আগে বিগত প্রশ্নগুলো ভালোভাবে শেষ করবেন। আশা করি বিগত প্রশ্নের বাইরে নর্মালি এই ডেটসেতে আসে না পরীক্ষায়, হ্যাঁ এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম যে স্লাইডটা রয়েছে আমরা খেয়াল করি, মধ্যযুগ। হ্যাঁ মধ্যযুগ আমরা জানি যে 1201 থেকে শুরু করে আমরা 18 সাল পর্যন্ত আমরাকে মধ্যযুগ হিসেবে জানি। তো তার আগে একটু আমরা বলে নেই, আমরা নিশ্চয়ই জানি যে আমাদের নিবন্ধনের যে আয়োজন সেটা কিন্তু বলা যায় খুব দ্রুত, খুব সম্ভবত এক সপ্তাহের মধ্যেই আশা করি সার্কুলারটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ যদিও এখনো সার্কুলার হয় নাই, তবে সার্কুলার পেলে আমরা কিন্তু জানবো যে এটার আসলে মান বন্টনটা আসলে কেমন। তবে আমরা ওভারঅল যেটা ধারণা পাই, এটা হচ্ছে 140 হচ্ছে সাবজেক্টিভ থাকবে এবং বাদ বাকি যে 60 মার্ক থাকবে সেটা হচ্ছে জেনারেল পার্ট। এই টোটালে 200 মার্কের পরীক্ষা হবে। এই 200 মার্কের পরীক্ষার ভিতরে আমরা জানি যে জেনারেল যে অংশটা সেটা হচ্ছে 60 মার্ক, অর্থাৎ বাংলা 15, ইংরেজি 15, জিকে এবং সাধারণ জ্ঞান। এই যে টোটালে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের মধ্যে আমরা জানি জিকের মধ্যে কিন্তু একটু কি থাকবে, বিজ্ঞান অংশটাও কিন্তু ওর মধ্যে থাকবে, যদিও সেটা সংখ্যা খুব কম। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। বাংলা পার্টটা যদি বলি, এই বাংলা পার্টটা কিন্তু আমাদের টোটালে পাবো হচ্ছে 15 মার্ক। যদিও এটা চূড়ান্ত না, যেহেতু আমাদের এখনো সার্কুলারটা হাতে পাইনি, বাট আমরা ধরেই নিচ্ছি, যেহেতু আমরা শুনতে পাচ্ছি 200 মার্কের পরীক্ষা হবে, হ্যাঁ তার মানে আমরা বাংলা যে 15 মার্ক পাচ্ছি, এই 15 মার্কের ভিতরে বলা যায় যে 11 বা 12টা প্রশ্ন আসবে হচ্ছে কি থেকে, মুখস্থ নির্ভর এবং গ্রামার থেকে, অর্থাৎ ব্যাকরণ অংশ থেকে এবং মুখস্থ অংশ থেকে। এই দুইটা অংশ থেকে কিন্তু বলা যায় যে 11 বা 12টা প্রশ্ন থাকবে, 11 বা 12টা প্রশ্ন থাকবে। তো আর যে বাকি যে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন বলা যায় যে সর্বোচ্চ যদি থাকেও সেক্ষেত্রে সর্বোচ্চ 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন হবে না, তবে 3টা থেকে 5টা। সাহিত্য অংশ হচ্ছে 3টা থেকে 5টা প্রশ্ন নিবন্ধনের জন্য পরীক্ষায়
আসবে। তো এখন কথা হচ্ছে এই 3 থেকে 5 নম্বরের জন্য আমরা আসলে কি পড়বো, তাই না? ব্যাপারটা আমরা কিন্তু গত ক্লাসে প্রাচীন যুগ পড়িয়েছি। তো আমার পরামর্শ থাকবে আপনারা 3টা বিষয়, একটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন, আর একটা হচ্ছে প্রাইমারির প্রশ্ন এবং নিবন্ধনের যে বিগত প্রশ্ন, এই প্রশ্নের বাংলা যে অংশটা, সাহিত্য অংশ, শুধু সাহিত্য অংশ এবং মুখস্থ নির্ভর যে অংশটা। আমি ব্যাকরণের কথা কিন্তু ব্যাকরণের সময় বলেছি, পড়তে তো হবে বিগত সবগুলোই, বাট আমি সাহিত্য পাঠের কথা যদি বলি তো এই 3টা পরীক্ষার একদম ব্যাখ্যা সহকারে আপনি পড়বেন। আশা করি এর মধ্য থেকে কমন পড়বে। তারপরও অনেক সময় যদি বাহির থেকে আসে, বেসিক থেকে আসে, সেই বেসিক থেকে আসলে কি পড়তে হবে সে বিষয়ে কিন্তু আমি স্লাইডে কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছি। অর্থাৎ আমার স্লাইডটা এবং একই সাথে আপনি বিগত প্রশ্নগুলো, হ্যাঁ বিগত প্রশ্নগুলো যদি আপনি পড়েন, অর্থাৎ প্রাইমারি, ইন্টারসে এবং বিশেষে ব্যাখ্যা সহকারে পড়েন, তাহলে আশা করি যে 3টা বা 4টা প্রশ্ন আসবে ওখান থেকে কিন্তু সবগুলোই কমন পড়বে। তারপরও আমি কিন্তু স্লাইডে দিচ্ছি, আশা করি ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন হবে না। তো যাই হোক, আমরা স্লাইডে প্রথম যে অংশটা একটু খেয়াল করি, প্রথমটা একটু খেয়াল করি, মধ্যযুগের যে বিষয়গুলো। এখন কথা হচ্ছে মধ্যযুগ ক্ষেত্রে আমরা কিন্তু জানি মধ্যযুগ একটা কি বিশাল একটা অংশ। তো আমরা চেষ্টা করব যতটুকু পড়া যায়, যতটুকু পড়লে আসলে আমরা ইন্টারসিনো যথেষ্ট হবে, ঠিক ততটুকু দেখার চেষ্টা করব। খেয়াল করি, প্রথমে মধ্যযুগের প্রথম কাব্য আমরা জানি, প্রথম কাব্য হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো এখন এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রথম কাব্য, আর একটা হচ্ছে আমরা কিন্তু প্রাচীনের ক্ষেত্রে জেনেছি যে প্রাচীন যুগের কি, প্রাচীন যুগের প্রাচীনতম নিদর্শন কি আমরা পড়ে আসছি না? তো ঠিক একই রকম মধ্যযুগের প্রথম কাব্য এবং শ্রেষ্ঠ কাব্য কি, দুইটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কাব্য জানলাম শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রেষ্ঠ কাব্য কোনটি? শ্রেষ্ঠ কাব্য হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো এর সময়কালের কথা আমরা নিশ্চয় জানি, 1201 থেকে 1800 সাল পর্যন্ত। তো মধ্যযুগের কাব্যর প্রধান ধারা হচ্ছে কয়টি? 4টি ধারা থাকবে, তার মধ্যে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, তারপর রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান এবং অনুবাদ সাহিত্য, এই 4টি অংশ। তো মধ্যযুগের যে সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বা সোনালী যুগ বা স্বর্ণালী যাই বলি না কেন, সেটা হচ্ছে কোন যুগে? মুঘল যুগ। এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখন আসলে আমরা দেখব যে যুগ বিভাগের কথা যদি বলা হয়, যে চৈতন্যদেবের জীবনী ভিত্তিক যুগ বিভাগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাক চৈতন্য, তারপর চৈতন্য এবং সর্বশেষ রয়েছে হচ্ছে চৈতন্য পরবর্তী। আমরা সালগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে পরীক্ষায় কিন্তু আসে, এই সাল সহটাই আমরা মনে রাখার চেষ্টা করব। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, হ্যাঁ এটা আমরা মনে রাখবো। তো ডক্টর এনামুল হকের মতে মধ্যযুগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? আসতে পারে যে এনামুল হকের মতে কয় ভাগে ভাগ করা যায়, ডক্টর শহীদুল্লাহর মতে কয় ভাগে ভাগ করা যায়। তো এই মতগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু খেয়াল করব। ডক্টর এনামুল হক মধ্যযুগকে 3 ভাগে ভাগ করেছেন। কি কি? একটা হচ্ছে তুর্কি যুগ, সুলতানি এবং মোগল যুগ। সালগুলো আমরা একটু খেয়াল করব। তুর্কি হচ্ছে কত? 1201 থেকে 1350, সুলতানি 1351 থেকে 1575 এবং মোগল যেটা রয়েছে 1576 থেকে 57 অর্থাৎ 1757 পর্যন্ত, তাই না? পলাশির যে যুদ্ধ 1757 সালের যে পলাশির যুদ্ধ, ঠিক সেই সময় পর্যন্ত। তো যাই হোক, এনামুল হকের মতে আমরা মধ্যযুগকে 3টা ভাগে জানলাম। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মধ্যযুগকে কিন্তু 2 ভাগে ভাগ করেছেন, বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু 2 ভাগে ভাগ করেছেন। কি কি? পাঠান আমল এবং মোগল আমল, এই 2টা আমরা একটু তথ্য মাথায় রাখবো। ওকে, তো এখন আমরা দেখব যে অন্ধকার যুগ, হ্যাঁ এটা একটু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু মাথায় রাখবো। অন্ধকার যুগটা হচ্ছে কি? অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350, অর্থাৎ এই যে তুর্কি শাসন আমলের সময় যে 150 বছর বা 150 বছর, হ্যাঁ এই সময়টাকে আমরা বলবো হচ্ছে কি অন্ধকার যুগ। তো ব্যাপার হচ্ছে আমরা মধ্যযুগটা যে তথ্যগুলো রয়েছে এগুলো জাস্ট মুখস্থ করার চেষ্টা করব আমরা। এখানে মুখস্থ করলে জাস্ট এখান থেকে হুবহু কমন পড়বে বলে আমরা মনে করি। ওকে, তো অন্ধকার যুগের সাহিত্য কর্মগুলো একটু আমরা খেয়াল করি। অন্ধকার যে যুগ ছিল, অর্থাৎ এই 150 বছর যে সময়টা, অর্থাৎ 1201 থেকে 1350 বছর, 1350 অর্থাৎ এই যে 150 বছর, এই 150 বছর পর্যন্ত সময়ে কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম ছিল। সেই সাহিত্যকর্মগুলো আমরা একটু দেখব। তো প্রথমে প্রাকৃত পেঙ্গেল। প্রাকৃত পেঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে কি, এটা ত্রয়োদশ শতকে প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ রচিত।
এই তথ্যটা মাথায় রাখবো যে প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ রচিত গীতি কবিতার মহা সংকলন, এবং এই প্রাকৃত পেঙ্গেল অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। তাহলে অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শনের কথা যদি বলা হয় তাহলে কিন্তু এইটা অ্যান্সার আমরা জানছি। ওকে, তো পরবর্তী তথ্য একটু খেয়াল করি যে শূন্য পুরাণ খুবই গুরুত্বপূর্ণ। এই পুরাণ থেকে কিন্তু আমরা প্রায়ই পরীক্ষায় আসতে দেখি। তো এখন কথা হচ্ছে শূন্য পুরাণ থেকে আসলে কি কি তথ্য আমাদের জানতে হবে একটু খেয়াল করি। শূন্য পুরাণ হচ্ছে রামাই পণ্ডিত রচিত। কে লিখেছেন? রামাই পণ্ডিত। শূন্য পুরাণ লিখেছেন হচ্ছে রামাই পণ্ডিত রচিত, 51টি অধ্যায় সম্বলিত। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। সবগুলো তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই লাইনটা আমরা পুরোটাই মুখস্থ করে নিব। গদ্য এবং পদ্য মিশ্রিত চম্পু কাব্য। এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন হইতে পারে যে শূন্য পুরাণের লেখককে? রামাই পণ্ডিত। এটা কত অধ্যায় রয়েছে? 51টি অধ্যায় রয়েছে, তাই না? তারপর কি এটা কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। তারপর কি যদি বলা হয় কি গদ্য এবং পদ্য মিশ্রিত চম্পু কাব্য। তো এই সবগুলো তথ্যই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী খেয়াল করি, এর মূল নাম পাওয়া যায়নি, তবে নগেন্দ্রনাথ বসু রামাই পণ্ডিতের ভূমিকায় পাওয়া শূন্য পুরাণ অনুসারে এর নাম রাখেন হচ্ছে কি শূন্য পুরাণ, বা এতে শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা আছে বলেই এর নাম রাখা হয় হচ্ছে শূন্য পুরাণ। তো এখন এই যে নগেন্দ্রনাথ বসু, ইনি কিন্তু 3টি পুঁথিপাত সংগ্রহ করে শূন্য পুরাণ নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু এটি কি করেন? প্রকাশ করেন। এবং এ গ্রন্থে বৌদ্ধদের শূন্যবাদ বা হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ রয়েছে। তার মানে দুইটা ধর্ম, একটা হচ্ছে বৌদ্ধ আর একটা হচ্ছে হিন্দু। তো এই বৌদ্ধ এবং কি বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের হচ্ছে লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। আচ্ছা, তো এখন খেয়াল করি নিরঞ্জনের হচ্ছে রুশমা। হ্যাঁ, তো এইটা কবিতায় ব্রাহ্মণ্য শাসনের পরিবর্তে মুসলিম শাসন প্রচলনের পক্ষে মনোভাব ব্যক্ত হয়েছে। এবং খেয়াল করি গ্রন্থটির প্রথম 5টা অধ্যায় কিন্তু সৃষ্টিতত্ত্ব। এটা একটু গুরুত্বপূর্ণ তথ্য, এটা একটু মাথায় রাখবো যে এই শূন্য পুরাণের যে 5টা অধ্যায় রয়েছে, প্রথম 5টা সেখানে সৃষ্টিতত্ত্বের বর্ণনা করা হয়েছে, এবং শেষের যে 46টা অধ্যায় সে বাদ বাকিগুলো ধর্মপূজার রীতি এবং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, শেখ শুভোদয়ের রচয়িতার হলায়ত মিশ্র। জি, তো এখন শেখ শুভোদয় সম্পর্কে একটু জানবো যে রাজা লক্ষণ সেনের একজন সভাকবি ছিলেন। সেই সভাকবির নাম হচ্ছে কি হলায়ত মিশ্র। সংস্কৃত ভাষায় গদ্য পদ্য বা চম্পু কাব্য 25টি অধ্যায়ে এটি রচনা করেন। শেখের শুভোদয় অর্থাৎ শেখের গৌরব বা প্রচারই এর মূল উপজীব্য। পরে কিছু তথ্য দেখি, খেয়াল করি। এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অনেকগুলো তথ্যই রয়েছে। আমরা কিন্তু সবগুলো তথ্যর যে স্লাইড রয়েছে স্লাইডগুলো দেখে কিন্তু আপনারা জানবো, বাট গুরুত্বপূর্ণগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে সংস্কৃত থাকায় কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই শেখ শুভোদয় গ্রন্থকে কি বলেছেন? ডক সংস্কৃত, তাই না? ডক সংস্কৃত বলেছেন। এটা কে বলেছেন? ডক্টর সুনীতি কুমার। হ্যাঁ, মোহাম্মদ হবে না, এটা শুধু সুনীতি কুমার, অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু কি বলেছেন? শেখ শুভোদয় গ্রন্থকে ডক সংস্কৃতি, হ্যাঁ, এটা বলেছেন। ওকে, তো এখন এখান থেকে শূন্য পুরাণ থেকে কি কি টাইপের প্রশ্ন হয় আমরা একটু খেয়াল করব। আমি জাস্ট এখানে অনেকগুলোই টপিক রয়েছে, সাব টপিক রয়েছে বা সাব অধ্যায় রয়েছে, সেগুলোর থেকে আমি চেষ্টা করছি যে কিছু প্র্যাকটিস টাইপের প্রশ্ন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। জি, অনেকেই কমেন্ট করেছেন। একজন বলেছেন যে দ্বিতীয় বর্ষের বাংলা সাহিত্য ইতিহাস বই এসব পড়েছে। জি, আপনাদের যারা বাংলা নিয়ে পড়াশোনা করছেন আপনাদের নিশ্চয়ই আরও ডিপলি জানার কথা এই শূন্য পুরাণ সম্পর্কিত। তো যাই হোক, আমরা কিন্তু চেষ্টা করব যে আমাদের নিবন্ধনকে কেন্দ্র করে, অর্থাৎ নিবন্ধনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়ার চেষ্টা করব। কারণ আপনি যেহেতু বাংলায় পড়েছেন, সো আপনি আরও গভীরে পড়েছেন, এটা আপনার জন্য কোথায় ভালো হবে, এটা আপনার জন্য কাজে লাগবে হচ্ছে আপনি যেহেতু বাংলার স্টুডেন্ট, সুতরাং বাংলার যে 140 মার্ক থাকবে সেই 140 মার্ক বাদ বাকি যে অংশটা সেখানে কিন্তু আপনার এগুলো কাজে লাগবে। তো খেয়াল করি এখানে প্রথম প্রশ্নটা কি রয়েছে? শূন্য পুরাণ এর রচয়িতাকে, খুব কমন প্রশ্ন, আমরা সবাই জানি, একটু আগে জেনে আসছে রামাই পণ্ডিত। তারপরে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 34তম বিসিএসের প্রশ্নগুলো দেখে যদিও খুব কমন মনে, বাট এগুলো কিন্তু খেয়াল করি 32তম 46তম বিসিএসে কিন্তু পরীক্ষার
প্রশ্ন ছিল যে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 150 বছর, অর্থাৎ 1201 থেকে 1350, এই ক নাম্বার অপশন কিন্তু আমরা এটা পাচ্ছি। ওকে, তো 3 নাম্বার প্রশ্ন কি, শূন্যপুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী, অর্থাৎ কয়টি অধ্যায় রয়েছে আমরা কিন্তু জানলাম কি অধ্যায় রয়েছে টোটালে 51টি, রাইট। একটু আগে কি প্রথম পর্ব এবং দুইটা পর্ব, একটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব, অর্থাৎ প্রথম কি 5টা যে অধ্যায় রয়েছে এবং শেষের যে 46টা, রাইট। এই দুইটা তথ্য কিন্তু আমরা খুব মাথায় রাখবো, একটু খেয়াল করি। এই যে এখানে বলা হয়েছে কিন্তু এই যে প্রথম 5টা অধ্যায় সৃষ্টি তত্ত্ব বর্ণনা করেছেন এবং শেষের 46 নম্বর অধ্যায় কি বলা আছে? ধর্মপ্রচার রীতিনীতি পদ্ধতি। হ্যাঁ, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। তো এই প্রশ্নটাই কিন্তু এখানে আসছে যে শূন্য পুরাণের গ্রন্থটির মোট অধ্যায় হচ্ছে 51টি, মোট অধ্যায় 51টি, অর্থাৎ 5টা এবং 46টা, এই টোটালে হচ্ছে 51টি অধ্যায়। যাই হোক, এবার দেখবো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে অনেকেই কমেন্ট করছেন, সঠিক অ্যান্সার দিচ্ছেন। হালিমা আক্তার, রোজিনা ইসলাম সহ আরও অনেকেই, আম্বিয়া ইসলাম, তানজিলা চৌধুরী, কিয়া সহ আরও অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। তো আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে দেখা যাবে যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আমরা সঠিক অ্যান্সার করতে পারবো। খেয়াল করি শ্রীকৃষ্ণ কীর্তন, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটাই বা এই অধ্যায়টাই গুরুত্বপূর্ণ, এই বিষয়টাই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, খেয়াল করি এটা মধ্যযুগের প্রথম কাব্য। মধ্যযুগের প্রথম কাব্য কি? শ্রীকৃষ্ণ কীর্তন, আমরা জানলাম। এখন এই আদি কবি এর রয়েছে মধ্যযুগের আদি বা প্রথম কবিকে, প্রথম কবির কথা হচ্ছে বড়ু চণ্ডীদাস, তার প্রকৃত নাম হচ্ছে কি? অনন্ত বড়ুয়া। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন যে ছন্দে রচিত, পয়ার বা ত্রিপদী ছন্দে। হ্যাঁ, তারপর কাব্যের মুখবন্ধ লিখেছেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, নামটা একটু মনে রাখবো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রামেন্দ্র, এটা কিন্তু পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা, তারা পরবর্তী কি রয়েছে? শ্রীকৃষ্ণ নামটি রাখেন হচ্ছে কে? বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায় কিন্তু শ্রীকৃষ্ণ নামটি রাখেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেখান থেকে যে উদ্ধার করেন, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো, এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। এই কাব্যটি কোথা থেকে উদ্ধার করা হয়? খেয়াল করি কত সালটা ছিল হচ্ছে 1909 সাল, অর্থাৎ বাংলায় যদি বলা হয় 1316 বঙ্গাব্দ। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী একটা গ্রাম ছিল, সেই গ্রামের নাম কাকিলা গ্রাম বা অনেকে কালিয়া গ্রাম নামেও কিন্তু পরিচিত। তো সেখানে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে যেই ব্যক্তিটা ছিল, তার বাড়িতে কিন্তু গোয়াল ঘরের মাচার উপর থেকে, এই মাচা শব্দটাও কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। গোয়ালঘর তো বটেই, বাট গোয়ালঘরের কোথায় থেকে আসে? হ্যাঁ, গোয়ালঘরের কিন্তু মাচা, এটাও একটু আমরা মনে রাখবো। গোয়ালঘরের মাচার উপর থেকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপকের নাম হচ্ছে কি? বসন্ত রঞ্জন রায়, তিনি এটি উদ্ধার করেন। হ্যাঁ, তিনি এটি উদ্ধার করেন। তো এখন কথা হচ্ছে যে বসন্ত রঞ্জন রায়ের উপরে উপাধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ বল্লভ। হ্যাঁ, বৃদ্ধ বল্লভ হচ্ছে বসন্ত রঞ্জন রায়ের হচ্ছে উপাধি। তো এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকালের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে শহীদুল্লাহর মতে এবং গোপাল হালদারের মতে, দুইটা ব্যক্তির আমরা মত পাচ্ছি। শহীদুল্লাহর মতে বলেছেন হচ্ছে 1400 সালে, আর গোপাল হালদার বলেছেন যে না, 1450 থেকে 1500 সালের মধ্যে, অর্থাৎ আরো পরের সময় বলেছেন। আর সম্পাদনা করেছেন কে? সম্পাদনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় বসন্ত রঞ্জন রায়ের এই যে সালটা, এই সালটা কিন্তু আমরা মনে রাখবো। এটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হচ্ছে সম্পাদনা করা হয়। এখন শ্রীকৃষ্ণ কীর্তের 13টি খণ্ড রয়েছে। খণ্ড সংখ্যা যদি বলা হয়, এখানে শ্রীকৃষ্ণ কীর্তের 13টি খণ্ড রয়েছে, এটা একটু পরীক্ষার গুরুত্বপূর্ণ। তো যদিও আমরা এনটিআরসি এর জন্যই পড়ছি, বাট একটু তথ্য দিয়ে নেই, যেহেতু আমরা অনেকেই হয়তো শুধু যে এনটিআরসি পরীক্ষা দিব ব্যাপারটা মোটেও সেরকম না। আমরা কিন্তু বিসিএস সহ আরও অন্যান্য যে প্রথম শ্রেণীর পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাটেন্ড করব। এখন একটা তথ্য দেই, এই যে খণ্ডগুলো রয়েছে, এই খণ্ডটা কিন্তু বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, কেননা আমরা কিন্তু বিগত সময় দেখে আসছি এই খণ্ড থেকে পরীক্ষায় আসে। কিভাবে পরীক্ষায় আসে, কি টাইপের? বলা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে, এটা হচ্ছে বেসিক প্রশ্ন, 13টি আমরা সবাই জানি। বাট প্রশ্ন যেটা হয় বিসিএস এর জন্য সেটা হচ্ছে কি, যে এর প্রথম খণ্ডের নাম কি? হ্যাঁ, প্রশ্ন হয় হচ্ছে
এই যে 13টি খণ্ড রয়েছে, এই 13টি খণ্ডের প্রথম খণ্ডর নাম কি এবং শেষ খণ্ডর নাম কি, এই দুইটা বিষয় একটু আমরা আলাদাভাবে মনে রাখবো। আচ্ছা, প্রথম খণ্ড এবং বিরহ খণ্ড, এখানে 13টা যে খণ্ড আছে একটু খেয়াল করি, যে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন খণ্ড, হ্যাঁ, তারপর কি কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড এবং বিরহ খণ্ড। তো এখন এই খণ্ডগুলো সবগুলো আমরা মনে রাখবো না, জাস্ট 3-4 বার বা 2-3 বার রিডিং করে নেব, কিন্তু শুধু মাথায় যেটা রাখবো যে প্রথম যেটা এবং শেষ যেটা, হ্যাঁ, এই দুইটা একটু আমরা মাথায় রাখবো, জন্মখণ্ড এবং বিরহ খণ্ড। তো আমরা খেয়াল করি যে আমাদের ছোট ভাই বা বড় ভাই যারা রয়েছেন বা আমাদের যারা আত্মীয় বা নিজের কেউ যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে বা সন্তান জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কি আমাদের অনেক ভালো লাগে না, অনেক আনন্দ পাই, আমরা অনেক খুশি হই যে পরিবারে নতুন একটা অতিথি আসছে। হ্যাঁ, এটা যেমন সত্য, অর্থাৎ আমাদের পরিবারে বা আমাদের পরিবারের মতো যখন কোনো নতুন অতিথি বা নতুন কেউ জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব খুশি হই। ঠিক একই রকমভাবে যখন পরিবারের বা আপন বা রক্তের কেউ যখন মারা যায়, তখন কিন্তু আমরা কি হই, আমরা ব্যথিত হই, আমরা দুঃখ পাই, রাইট? তো আমরা এই দুইটার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে পারি যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন যে 13টা খণ্ড, সেই প্রথম খণ্ডই হচ্ছে কি জন্মখণ্ড এবং শেষের খণ্ড হচ্ছে কি মৃত্যুখণ্ড। এখানে যদিও মৃত্যুটা লেখা নাই, বাট মৃত্যু হলেই তো মানুষ আসলে বিরহ কষ্টে থাকে, তাই না? বিরহ কষ্ট এগুলোতে কিন্তু কি পায়, কষ্ট পায় বা বিরহ তার মধ্যে দানা বেঁধে যায়। তো সুতরাং জন্ম নিলে সুখী অনুভব করি, ভালো অনুভব করি, আর মারা গেলে কি হয়, জন্ম মৃত্যু, এই দুটো কিন্তু পাশাপাশি, তাই না? তো জন্ম আমরা মনে রাখলাম, 1 নাম্বার হচ্ছে জন্ম, এখানে আনন্দের সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে কি বিরহ, হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত, দুঃখের সাথে, মৃত্যুর সাথে। তো আমরা চাইলে কিন্তু এভাবেও মনে রাখতে পারি বিষয়টা। ওকে, তো আমরা একটু খেয়াল করি পরবর্তী তথ্য কি রয়েছে, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু বা মূল কাহিনী হচ্ছে কি, এইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রায়ই আসতে দেখা যায়, যে রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে, এবং এর অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো এই তথ্যটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম, এটা আমরা আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব। তো এখন এখান থেকে আমি জাস্ট যেগুলো বেশি আসলে গুরুত্বপূর্ণ, আসলে যেই সাব টপিক থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে, সেখান থেকে আমি চেয়েছি, আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য 2 থেকে 3টা প্র্যাকটিস অধ্যায় রেখেছি। একটু খেয়াল করি, এখানে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসছিল 44-এ কি প্রশ্ন ছিল, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? নেপালের রাজদরবার থেকে, গোয়ালঘর থেকে, পাঠশালা থেকে, কান্তজির মন্দির থেকে। তো এখন আমাদের এই যে ঘ এবং গ, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন হবে না। আমাদের যেটা কনফিউশন তৈরি হবে সেটা হচ্ছে এই প্রথম 2টা অপশন থেকে। কেন? কারণ নেপালের রাজদরবার থেকে কিন্তু আমরা কি দেখেছি, নেপালের রাজদরবার থেকে কি আবিষ্কৃত হয়েছিল, এটা আমাদের জানি যে চর্যাপদ, রাইট? তো নেপালের যে রাজদরবার, যে রয়্যাল লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে কিন্তু আমরা চর্যাপদ আবিষ্কারের কথা জেনে আসছি। তো এখন এই যে চর্যাপদ, আর গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয়েছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো এই দুইটার মধ্যে কিন্তু আমাদের কনফিউশন তৈরি হবে যদি আমরা ঠিকভাবে রিভিশন না দেই। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখন আমরা বুঝতে পারছি যে এটা গোয়ালঘর থেকে, বাট আপনি যখন রিভিশনের ঘাটতি থাকবে তখন কিন্তু কি, যেহেতু নেপালের রাজদরবার থেকেও কিন্তু আপনি পড়েছেন এবং গোয়ালঘর থেকেও রয়েছে, দুইটা তথ্য, তো তখন কিন্তু আপনার মধ্যে গোলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা এগুলো আলাদাভাবে মনে রাখবো। তাহলে এটা অ্যান্সার পাচ্ছে গোয়ালঘর থেকে। তারপরে তথ্য খেয়াল করে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা আমরা মাত্রই পড়ে আসছি, কয়টি খণ্ড রয়েছে, জন্মখণ্ড, বিরহ খণ্ড, তাই না, যমুনা খণ্ড, হ্যাঁ, এরকম অনেক খণ্ড রয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে খণ্ড, হ্যাঁ, আমি কিন্তু একটু আগে এই যে খণ্ড কথা বলেছি, এই খণ্ডগুলো আপনাদের জাস্ট মুখস্থ করতে হবে না, অন্তত রিডিং করে নেবেন প্রথম এবং শেষ, হ্যাঁ, প্রথম এবং শেষ খণ্ডটা পড়বেন, আশা করি এখান থেকে কমন পড়বে যদি থাকে। তাহলে খণ্ড সংখ্যা আমরা জানলাম 13টি। তারপর বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? খুব গুরুত্বপূর্ণ, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন। এই দুইটা কিন্তু আমরা আলাদাভাবে মনে রাখবো। কেন? দুইটা হচ্ছে 2 তথ্য। তো প্রথম নিদর্শন কোনটি? তাহলে এখানে আসছে কি, প্রথম নিদর্শনের কথা বলেছে, এটাও কিন্তু নিবন্ধনের প্রশ্ন ছিল। প্রথম নিদর্শন হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন, আর শ্রেষ্ঠ হচ্ছে কি নিদর্শনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু বৈষ্ণব পদাবলী। তো আপনার পরীক্ষার সেন্টারে আপনি কখন কনফিউশন হবে জানেন কিভাবে? আপনি পড়ছেন যে
আহ, একটা হচ্ছে প্রথম নিদর্শন, একটা হচ্ছে কি প্রথম নিদর্শন মধ্যযুগের, আর একটা হচ্ছে কি শ্রেষ্ঠ নিদর্শন। তো এই দুইটাই কিন্তু এখানে অপশনে রয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রথম নিদর্শন আর বৈষ্ণব পদাবলী হচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন। তো এই বিষয়টা যখন দুইটা একসাথে অপশনে থাকবে তখন কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। সুতরাং আমরা একটু আলাদাভাবে মনোযোগ সহকারে পড়া মনে রাখার চেষ্টা করব। তাহলে এটা কি প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রেষ্ঠ হচ্ছে কি বৈষ্ণব পদাবলী। পরবর্তীতে একটু খেয়াল করি যে বৈষ্ণব পদাবলী, এখন আমরা জানবো যে বৈষ্ণব পদাবলী এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে আমরা একটু আগেই জানলাম যে শ্রেষ্ঠ নিদর্শন, তাই না, যে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কি বৈষ্ণব পদাবলী, যা আসলে রাধা এবং কৃষ্ণের যে প্রেমলীলা সেখানে কিন্তু বা প্রেমলীলা অবলম্বনে কিন্তু রচনা করা হয়েছে। আর এগুলো কবিতা আকারে রচিত হতে পারে, হয়ে থাকে কত 14 শতকের শেষ দিকে। তার পদ বা পদাবলী বলতে আমরা কি বুঝি, যে শ্রীকৃষ্ণের লীলা খেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসাসূচক কবিতা বা বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের গৌর বিষয়কে নিয়ে কিন্তু সাহিত্যকে বোঝায়। এখন এটার বিকাশ ঘটেছে আমরা জানি 14 শতাব্দীর শেষে। এর রচনা শুরু হলেও শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব মত ধর্মমত মতবাদ শুরু করেন হচ্ছে 16 শতাব্দীতে। হ্যাঁ, এটার পরিপূর্ণ বিকাশ কিন্তু আমরা সাধিত হয়। ওকে, তো এখন বৈষ্ণব পদাবলী সংকলন করেছেন কে? বাবা আওল মনোহর দাস। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখবো। যদি একটু কঠিন মনে হইতে পারে, ক্রিটিক্যাল মনে হইতে পারে, কিন্তু আমরা একটু যদি ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের যথেষ্ট হেল্পফুল হবে পরীক্ষার জন্য। ওকে, এখন একটু আগে একজন কমেন্ট করেছিলেন রসের সংখ্যা, তাই না? বৈষ্ণব পদাবলীতে রস আছে হচ্ছে কয়টি? 5টি রসের কথা বলা হয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। আর সাহিত্যে, আর বাংলা সাহিত্যে রস রয়েছে কয়টি? 2টা তথ্য, একটা হচ্ছে বৈষ্ণব পদাবলীতে রসের সংখ্যা, আর একটা কি বাংলা সাহিত্যে। তো বাংলা সাহিত্যে বেশি রয়েছে, অর্থাৎ 9 প্রকার, যেমন শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, তারপর কি বিভৎস রস। তো এগুলো কিন্তু পরীক্ষায় আমরা অনেক সময় আসতে দেখি, বিশেষ করে এই যে সাহিত্যে যে রস রয়েছে 9 প্রকার, এই 9 প্রকার নিয়ে কিন্তু পরীক্ষায় আমরা আসতে দেখি। তো এখন বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বলা হয় কাকে? জয়দেবকে। হ্যাঁ, জয়দেবকে, এবং এবং ইনি কিন্তু ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো এই যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। পরবর্তীতে খেয়াল করি যে মৈথিলী কোকিল বলা হয় কাকে? মিথিলার কবি বিদ্যাপতিকে। তো পরীক্ষায় কিন্তু আসে যে মিথিলার কবি কে? মিথিলার কবি হচ্ছে বিদ্যাপতি। তো তিনি পদাবলীর আদি বৈষ্ণব কবি এবং কি পদসঙ্গীত ধারার রূপকার। তার উপাধি ছিল হচ্ছে কবি কণ্ঠহার। এটাও একটু গুরুত্বপূর্ণ তথ্য। তবে তাকে তাকে কি বলা হয়? অভিনব জয়দেব নামেও কিন্তু তাকে ডাকা হয়। তো এই বিষয়গুলো আমরা একটু জানবো, এবং একই সাথে আরেকটা তথ্য খেয়াল করি যে বাংলা ভাষার খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, খেয়াল করি যে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবিকে চণ্ডীদাস, আর কবি বিদ্যাপতির ভাবাদর্শ উদ্বুদ্ধ কবি হচ্ছে গোবিন্দ দাস, এবং বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ যে ভাষায় রচিত? ব্রজবলি ভাষায় রচিত। এবং ব্রজবলি ভাষা আসলে কি? 2টা ভাষার সংমিশ্রণ। কোন কোন ভাষা? একটা হচ্ছে বাংলা ভাষা, আর একটা হচ্ছে কি মৈথিলি ভাষা। তো এই বাংলা এবং মৈথিলি ভাষার নামে যে সংমিশ্রণ হয়ে যে একটা ভাষার সৃষ্টি করে, সেই ভাষার নাম হচ্ছে কি কৃত্রিম কবি ভাষা। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, এখন এই মিথিলার কবি কিন্তু বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা, অর্থাৎ এই যে মৈথিলি ভাষা, এই ভাষাটা কিন্তু বিদ্যাপতি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন। তো এখন বৈষ্ণব পদাবলী থেকে আমরা একটু কোশ্চেনগুলো দেখব। বৈষ্ণব পদাবলীর কি কি তথ্য আমাদের মনে আছে একটু খেয়াল করি। অনেকে যারা পারেন অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সারগুলো দেখবেন, আমি একটু দেখব যে আপনারা কেমন মনে রেখেছেন। ওকে, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত আমরা কিন্তু মাত্র পড়ে আসছি। কোন ভাষা? ব্রজবলি ভাষা, রাইট? ব্রজবলি ভাষা কিভাবে সৃষ্টি হয়েছিল? 2টা ভাষার মাধ্যমে। কোন কোন ভাষা? বাংলা এবং মৈথিলি ভাষা, তাই না? তো এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। তাহলে বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? গ নাম্বার অপশন। তার পরবর্তীতে খেয়াল করি, আচ্ছা আমি একটু কমেন্ট চেক করি। আল মামুন খান বলেছেন ব্রজবলি, তারপর সিনথিয়া মিম 1 গ। জি, ওকে, কিয়া খান সহ আরো অনেকেই সঠিক উত্তর করেছেন, অনেক অনেক ধন্যবাদ।
রুনা আক্তারও সঠিক অ্যান্সার করেছেন। এখন 2 নম্বর প্রশ্ন একটু খেয়াল করি যে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন। বিদ্যাকবি কোথাকার কবি? বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি হচ্ছে বিদ্যাপতি। আর সর্বশেষ যেটা রয়েছে কি, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কি, একটা হচ্ছে প্রথম নিদর্শন আর একটা হচ্ছে কি শ্রেষ্ঠ নিদর্শন। ঠিক এই প্রশ্নের কথাই কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে আমাদের কনফিউশন তৈরি করতে পারে, রাইট? যে একটা হচ্ছে মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। দুইটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসছে 2013 সালে। তো আমরা পরবর্তী স্লাইডে একটু খেয়াল করি। পরবর্তী স্লাইডে খেয়াল করি যে মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্য সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে যে পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে শুরু করে অষ্টাদশ শতকের একদম শেষার্ধে মঙ্গল কাব্য কিন্তু রচনা করা হয়েছিল এবং এই মঙ্গল কাব্যের প্রায় 62 জন রয়েছেন, অর্থাৎ এই 62 জন কবি কিন্তু মঙ্গল কাব্য রচনা করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তারপর বাংলা সাহিত্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যই হচ্ছে মঙ্গল কাব্য। তো এই কাব্যর উপযোগ্য বিষয়টা আসলে কি সেটা যদি বলা হয়, তো এটার উপযোগ্য বিষয় হচ্ছে দেবদেবীর গুণগান, তাই না? দেবদেবীর গুণগান এবং এতে কি স্ত্রী দেবতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। আর মঙ্গল কাব্যকে যদি বলা হয় কয় ভাগে ভাগ করা যায় বা কয় প্রকার, সেটা হচ্ছে কি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে পৌরাণিক শ্রেণী আর একটা হচ্ছে কি লৌকিক শ্রেণী। তো পৌরাণিকের মধ্যে এই প্রকারগুলো একটু দেখবো, আর লৌকিকের যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলাদা মনে রাখবো। তো এখন প্রধান শাখা, মঙ্গল কাব্যের যে প্রধান 3টি শাখা রয়েছে, কয়টি শাখা? 3টি। কি কি? মনসা, চণ্ডী এবং অন্নদামঙ্গল। এই তিনটা শাখা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর খেয়াল করি 5টি অংশের কথা যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে 5টি অংশ রয়েছে। কি কি? বন্দনা, আত্মপরিচয় ও গ্রন্থ উৎপত্তির কারণ, তারপর কি দেবখণ্ড, মর্তখণ্ড এবং ফলশ্রুতি। আর মঙ্গল কাব্য হচ্ছে কি মনসা মঙ্গল। আদি মঙ্গল কাব্য হচ্ছে কি মনসা মঙ্গল। এটা মনসা দেবীর কাহিনী নিয়ে রচিত, এর অপর নাম হচ্ছে পদ্মপুরাণ। এই তথ্যটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসে। হ্যাঁ, পদ্মপুরাণ। আদি মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল এবং মনসা দেবীর কাহিনী নিয়ে কিন্তু এটা রচনা করা হয়েছিল এবং এর অপর নাম যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে পদ্ম পুরাণ। এইটা আমরা মনে রাখবো। তো মঙ্গল কাব্য যে 2 দেবতার প্রাধান্য রয়েছে, একটা হচ্ছে কি মনসা দেবী এবং চণ্ডী দেবী, তাই না? 2 দেবতার কথা বলা হয়েছে। তারপর মঙ্গল কাব্যর মনসা মঙ্গলের আদি কবি হচ্ছে কে? কানাহরি দত্ত। এগুলো তথ্য পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী তথ্য একটু খেয়াল করি যে সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম হচ্ছে কেতকী দেবী বা কি পদ্মাবতী। হ্যাঁ, তারপরে কি কি তথ্য রয়েছে শেষে যদি বলি মানিক দত্ত। চণ্ডী মঙ্গলের আদি কবি হচ্ছে কি মানিক দত্ত। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। চণ্ডী মঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত। আরও যে তথ্যগুলো এগুলো আমরা একটু পড়ে নেব। শেষ বিকেলে মেয়ে বলেছেন যে এত কিছু নোট করাও সম্ভব হয় না। আপনাকে নোট করতে হবে না। হ্যাঁ, আপনাকে নোট করতে কে বলেছে? এই তথ্যগুলো নোট করা যাবে না। আমি জাস্ট পিডিএফ দিয়েছি, পিডিএফটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি জাস্ট একটু রিভিউ দিবেন, ঠিক আছে? আর আপনার কাছে যে বইটা রয়েছে সেই বইটার বিগত যে প্রশ্নগুলো রয়েছে আপনি বিগত প্রশ্নগুলো একটু ভালোভাবে চোখ বোলাই নেবেন। এ হচ্ছে বিষয়। খাতায় নোট করার দরকার নাই। হ্যাঁ, সাহিত্য অংশ আপনি কখনোই খাতায় নোট করবেন না। জাস্ট আপনি স্লাইডটা দেখবেন, স্লাইডটা দেখে আপনি পিডিএফ চাইলে পড়তে পারেন, ঠিক আছে? তারপর কি চণ্ডী মঙ্গলের প্রধান কবির কথা যদি বলা হয়, গুরুত্বপূর্ণ তথ্য মুকুন্দরাম চক্রবর্তী। হ্যাঁ, এটা হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের প্রধান কবি। তারপরে যদি বলা হয় যে জনপ্রিয় মুকুন্দরামের জনপ্রিয় কাহিনী কাব্য যদি বলা হয় কালকেতু উপাখ্যান। এগুলো আমরা মনে রাখবো আলাদাভাবে। তারপর কি চণ্ডীমঙ্গল কাব্য রচিত কি চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে, এটা হচ্ছে 2 খণ্ডে বিভক্ত। তারপর কি অন্নদামঙ্গল ধারার প্রধান কবি। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই আসে যে ভারতচন্দ্র রায়গুণাকার হচ্ছে কি অন্নদামঙ্গল ধারার হচ্ছে প্রধান কবি। অন্নমঙ্গল ধারার হচ্ছে প্রধান কবি। তারপর আরো কিছু তথ্য রয়েছে, এই তথ্যগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে? আর এটা কি এটা হচ্ছে মনে রাখবো যে রায়গুণাকার ভারতচন্দ্রের উপাধি, অর্থাৎ আমরা যে জানি যে ভারতচন্দ্র রায় গুণাকার নামে যে জানি যে ব্যক্তির কথা, এটা কিন্তু তার পুরো নাম না। এখানে গুণাকারটা হচ্ছে তার একটা উপাধি, জাস্ট এটাই বলা হয়েছে এখানে। এখন অন্নদামঙ্গল কাব্যকে আসলে কয় ভাগে ভাগ করা হচ্ছে একটু খেয়াল করি যে এটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিবনারায়ণ অন্নদামঙ্গল, তারপর বিদ্যাসুন্দর, তারপর হচ্ছে কি কালিকামঙ্গল, তারপর মানসিংহ ভবানন্দ অন্নদামঙ্গল। এই 3টা কি
ভাগে হচ্ছে বিভক্ত অন্নদামঙ্গল। তো এখন ধর্মমঙ্গল কাব্যে যার জয়গান ধ্বনিত হয়েছে সেটা হচ্ছে ধর্ম ঠাকুর, আর ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। ঠিক আছে, তো তার রচিত কাব্যের নাম হচ্ছে, তো ময়ূর ভট্টের আরো একটি কাব্য রয়েছে, সে কাব্যটার নাম আমরা কি জানলাম, সে কাব্যটার নাম হচ্ছে আকন্দ পুরাণ। আকন্দ পুরাণ। আর ঘনরাম চক্রবর্তী 18 শতকের কে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। ঘনরাম চক্রবর্তী হচ্ছে অষ্টাদশ শতকের মঙ্গল কাব্যের একজন শ্রেষ্ঠ কবি। আচ্ছা, তো এখন ধর্মমঙ্গল কাব্য কিন্তু আবার দুইটি পালায়, হ্যাঁ, কয়টি পালায় বিভক্ত হয়েছে? ধর্মমঙ্গল কাব্য হচ্ছে দুইটি পালায় বিভক্ত, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা হচ্ছে কি লাউ সেনের কাহিনী। এই দুইটা একটু আমরা মনে রাখবো, এগুলো পরীক্ষায় আসে। ধর্মমঙ্গল কাব্যের বিভক্ত যে দুইটা প্রকার রয়েছে সে কাহিনী, সেগুলো একটু জানলাম। আচ্ছা, এখন কালিকা মঙ্গল কাব্যে যার স্তুতি বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কি দেবী কালীর। আর কালিকা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কে? কবি কল্প। কবি কল্প, এটা হচ্ছে কালিকা মঙ্গল কাব্যের আদি কবি। হ্যাঁ, তার রামপ্রসাদ সেন শ্যামা সঙ্গীত রচনায় পারদর্শিতা দেখেছেন, তো তার উপাধি হচ্ছে কবি রঞ্জন। তার উপাধি হচ্ছে কবি রঞ্জন। পরবর্তী তথ্য একটু খেয়াল করি, পরবর্তী তথ্যগুলো একটু খেয়াল করি। অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত উক্তির কথা যদি বলা হয়, এখানে যে উক্তিগুলো রয়েছে এই উক্তিগুলো আমরা একটু পড়বো, কারণ এই উক্তিগুলো থেকেই পরীক্ষায় আমরা প্রায়ই আসতে দেখি। যেমন কি কি রয়েছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তারপর কি রয়েছে? বিখ্যাত কিন্তু একটা উক্তি। তারপর কি নগর পুরিলে দেবালয় কি এড়াই, তারপর মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, তারপর কি বড়র প্রীতি বলির বাধা বালির বাধা ক্ষণে খানে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ, তারপর কি হাবাতে যদ্যপি চাই সাগর শুকিয়ে যায়, তাই না, চণ্ডীমঙ্গলের। আচ্ছা, তো এখন এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু যে উক্তিগুলো রয়েছে এই উক্তিগুলো আমরা মনে রাখবো, এগুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ এই উক্তিগুলা। তো এখন আসবো, এই যে আমরা কাব্য সম্পর্কে জানলাম যে অন্নমঙ্গল ধর্মমঙ্গল এই যে বিষয়গুলো সেগুলো আমরা একটু এক নজরে দেখব, একটু খেয়াল করি। এখানে এই যে মনসামঙ্গল বা পদ্মপুরাণ সম্পর্কে জানলাম, হ্যাঁ, তো সে আদি কবি এবং শ্রেষ্ঠ কবি সম্পর্কে আমরা একটু দেখব। খেয়াল করি, মঙ্গল কাব্যের বা পদ্মপুরাণের আদি কবি হচ্ছে কানাহারি দত্ত এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। তারপর কি চণ্ডীমঙ্গলের আদি হচ্ছে মানিক দত্ত এবং শ্রেষ্ঠ হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তো এই যে আদি কবি এবং শ্রেষ্ঠ কবি মূলত এখান থেকেই পরীক্ষায় বেশি আসে। তারপর কি ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী, তাই না। আর চরিত্র সম্পর্কেও কিন্তু অনেক সময় আসতে দেখা যায়, তবে চরিত্রটা মেইনলি হচ্ছে একটু বিশেষ টাইপের যে পরীক্ষাগুলো হয় ওখানে একটু বেশি আসে। আর নর্মালি আমরা জাস্ট আদি কবি এবং শ্রেষ্ঠ কবি সম্পর্কে একটু মনে রাখবো। আর এই যে একটু আগে তথ্য জেনেছি যে এই যে উক্তিটা সেটা হচ্ছে কার? ঈশ্বরী পাটনের উক্তির অন্নদামঙ্গল কাব্যের ভারতচন্দ্র রায়গণকার। ওকে, তো লেখক হচ্ছে ভারতচন্দ্র রায়গণকার। তো এখন এখান থেকে বিগত প্রশ্ন কেমন ছিল বা কি টাইপ সেটা একটু আমরা দেখবো, কয়েকটা প্রশ্ন সলিউশন করব। তো এখন বিগত প্রশ্ন কিছু রয়েছে কি, যে আপনারা যারা আমার ক্লাস দেখছেন তারা যদি ক্লাসটা মনোযোগ ধরে রাখতে পারেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সবগুলো 2 থেকে 3টা যে প্রশ্ন রাখছি সবগুলো অ্যান্সারই করতে পারবেন। ঠিক আছে, একটু দেখি, খেয়াল করি যে মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? 43তম বিশেষের প্রশ্ন ছিল। এটা কি অ্যান্সার হবে? হ্যাঁ, মনসা মঙ্গল, মনসা বিজয় নাকি পদ্মপুরাণ নাকি কি পদ্মাবতী? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? আচ্ছা, আমি এটার অ্যান্সার দিচ্ছি না, আপনারা অ্যান্সারটা মিলিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, আমি অ্যান্সার দিচ্ছি না। ওকে, পরবর্তীতে খেয়াল করি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটা কার? এটারও অ্যান্সার দিচ্ছি না, কারণ এই অ্যান্সারগুলো আমার স্লাইডের মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর পরবর্তী উক্তি কি? নগর পুরিলে দেবালয় কি এড়াই। অর্থাৎ আমি এখনই যেই তথ্যগুলো দিয়েছি যে যে এই উক্তিগুলো আসলে পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এগুলো আপনারা কিন্তু জানেন, হ্যাঁ, আপনারা কিন্তু জানেন, তবে জাস্ট আমি একটু দেখাচ্ছি যে প্রশ্নের প্যাটার্নগুলো। এটা কিন্তু আসছে কি বিশেষ পরীক্ষাতে আসছে, তারপর কি সহকারী জজ পরীক্ষাতে আসছে। তো এই প্রশ্নগুলোই মূলত পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসে। ঠিক আছে, এই যে যেই বিখ্যাত যে উক্তিগুলো আছে, বিখ্যাত যে লাইনগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন আমরা আপনারা নিশ্চয়ই জানেন অ্যান্সারগুলো, আমি অ্যান্সার দিলাম না, আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। ওকে, তো পরবর্তীতে জীবনী সাহিত্যের কথা যদি বলা হয়, জীবনী সাহিত্য, এই যে জীবনী সাহিত্যগুলো রয়েছে যে কোনো ব্যক্তির কি করা হয়, জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক বা যে সাহিত্য রচিত হয় তাই হচ্ছে জীবনী সাহিত্য। তো এখন
এই যে চৈতন্যদেবের জীবন চরিত্র পথ হিসেবে প্রথম সংস্কৃত ভাষায় কিন্তু রচনা করা হয়। তারপর কি আরও অনেক তথ্য রয়েছে। তো এখন শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কি বলা হয়? কর্চা বলা হয়। তো কর্চার অর্থ কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো কর্চার অর্থ কি সেটা যদি বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কি দিনলিপি বা ডায়েরি, তাই না? তো এটা হচ্ছে কর্চা শব্দের অর্থ। তারপর শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনীকারকে কৃষ্ণদাস কবিরাজ, তার রচিত বাংলা ভাষায় সবচেয়ে তথ্যবহুল চৈতন্যদেবের জীবনী গ্রন্থের নাম হচ্ছে কি চৈতন্য চরিতামৃত। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমরা পরবর্তীতে স্লাইডে দেখব শ্রী চৈতন্যদেবের যে জীবনী গ্রন্থ সেটাকে কেন্দ্র করে যে বইগুলো রচনা করা হয়েছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। তো খেয়াল করি রচয়িতার নাম, গ্রন্থের নাম। তো এখন কে কোন গ্রন্থ রচনা করেছেন এবং কি গ্রন্থ রচনা করেছেন সেটা একটু দেখব। তো এই চৈতন্যদেবের জীবনী গ্রন্থ কি কি? একটা হচ্ছে কি চৈতন্য ভাগবত। তো এটা কে লিখেছেন? এটা লিখেছেন বৃন্দাবন দাস। তারপর কি চৈতন্য মঙ্গল, এটা লিখেছেন লোচন দাস। তারপর লিখেছেন কে চৈতন্য চরিতামৃত। এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা একটু আমরা আলাদাভাবে মনে রাখবো, সচরাচর এটাই পরীক্ষা বেশি আসে। কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন হচ্ছে কি চৈতন্য চরিতামৃত। তারপর মুরারি গুপ্ত লিখেছেন হচ্ছে কি শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। তো এই সবগুলো বিষয় কিন্তু মূলত কাকে কেন্দ্র করে? চৈতন্যদেবের জীবন কাহিনী কেন্দ্র করে কিন্তু রচনা করা হয়েছে এবং ব্যক্তিগুলো কিন্তু আলাদাজন। এই জিনিসগুলো বা এই যে গ্রন্থগুলো এবং গ্রন্থের নাম বা রচয়িতার নাম আমরা মনে রাখবো। তো এখন নাথ সাহিত্যের কথা যদি বলা হয়, নাথ সাহিত্য কিন্তু দুই প্রকারের। একটা হচ্ছে কি মিননাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী এবং রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস, এই দুইটা মূলত হচ্ছে নাথ সাহিত্য প্রকারের কথা যদি বলা হয়। তো এখন পরবর্তী তথ্য খেয়াল করি যে নাথ সাহিত্যের আদি কবিকে এবং মুসলিম হয়েও নাথ সাহিত্য রচনা করেছেন কে? শেখ ফয়জুল্লাহ। এই তথ্যটা একটু আমরা মনে রাখবো এবং একই সাথে আদি কবি হচ্ছে কে? শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের আদি কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। পরবর্তী তথ্য হচ্ছে শেখ ফয়জুল্লাহ রচিত নাথ ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের নাম হচ্ছে কি গোরক্ষ বিজয়। কাব্যটির আবিষ্কারক হচ্ছে কে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। এটা একটু আমরা মাথায় রাখবো, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই যে গোরক্ষ বিজয় কাব্যটি রয়েছে সেটা হচ্ছে কি আবিষ্কারক হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। এখন মর্সিয়া মানে কি আমরা জানি হচ্ছে কি শোকগীতি, তাই না? মর্সিয়া হচ্ছে কি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি শোক প্রকাশ করা। তো শোক প্রকাশ করা, তার পরবর্তী তথ্য কি আরবি সাহিত্যে মর্সিয়ার নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও পরে তা কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন এবং অন্যান্য শহীদকে উপজীব্য করে কিন্তু লেখা কবিতা মর্সিয়া সাহিত্য নামে পরিচিত। জাস্ট এটা হচ্ছে একটা বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ মর্সিয়া মানে যে আরবি শব্দ এবং এটার অর্থ যে শোক প্রকাশ করা, সেটাই মূলত এখানে বলা হচ্ছে। তো এখন মর্সিয়া সাহিত্যের প্রথম কবিকে, এই তথ্যটা আমরা মনে রাখবো। মর্সিয়া সাহিত্যের প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। তার রচিত কাব্য হচ্ছে নাম কি জয়নবের চৌতিশা। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই কাব্যটা কে লেখেন? জয়নবের চৌতিশা কাব্য লেখেন কে? শেখ ফয়জুল্লাহ। এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর মর্সিয়া সাহিত্যে জঙ্গনামা এর রচয়িতা হচ্ছে দৌলত উজির বাহারাম খান। তো এই তথ্যটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো এগুলো বিষয়। পরবর্তীতে খেয়াল করি জঙ্গনামা কাব্য কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহের বিষয়বস্তু। এবং মর্সিয়া সাহিত্য হিন্দু কবি রাধারমণ গোপ। মর্সিয়া সাহিত্যের হিন্দু কবির নাম হচ্ছে কি রাধারমণ গোপ। এবার আসবো হচ্ছে যুদ্ধকাব্যে কি কি রয়েছে? যে যুদ্ধকাব্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পার্শ্ববর্তী বংশধরদের সাথে সংঘটিত বিভিন্ন যুদ্ধের কাহিনী ভিত্তিক রচিত কাব্যই কিন্তু যুদ্ধকাব্য হিসেবে পরিচিত এবং মর্সিয়া সাহিত্যকেই যুদ্ধকাব্য হিসেবে অভিহিত করা হয়। এখন যুদ্ধকাব্যের মধ্যে কয়েকটা যুদ্ধকাব্যের কথা যদি বলা হয়, জঙ্গনামা এটা কে লিখেছেন? দৌলত উজির বাহারাম খান। তারপর কি রসুল বিজয়, শাহ বারিদ খান। এই যে কয়েকটা রয়েছে বই, জয়নব রাজায় লড়াই, তারপর আমির হামজা, জয়নবের চৌতিশা, এই যে কিছু নাম এবং যে কিছু গ্রন্থ রয়েছে, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। ওকে, কয়েকটি যুদ্ধকাব্য যেগুলো রয়েছে, এই যুদ্ধকাব্য কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এখান থেকে কি কি তথ্য মনে রাখি এটা একটু আমরা দেখব। আমি একটু কমেন্টের দিকে নজর রাখছি, যারা আসলে আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছেন তারা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবেন। একটু খেয়াল করি
একটু খেয়াল করি যে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে। এবং 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে কি লেখা। তো এই 2টা প্রশ্ন। এবং পরবর্তী আরো একটা প্রশ্ন রয়েছে কি, যে মর্শিয়ার শব্দের অর্থ কি। আমরা কিন্তু জানি, এখন একটু জানলাম মর্শিয়ার অর্থ কি। তো এই 3টা প্রশ্ন মূলত কিন্তু আমরা একটু দেখেছি, কারণ আমরা প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন হয় একটু দেখেছি। এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন 37 এবং 41-এ। ওকে, তো এখন জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে। আমরা জানি শ্রী চৈতন্যদেব, রাইট। শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে কিন্তু জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে। আর গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। হ্যাঁ, এটা কোনটা অ্যান্সার হবে? গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। এটা আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? আমি অ্যান্সার করছি না। পরবর্তী তথ্য হচ্ছে কি, যে মর্সিয়ার শব্দের অর্থ কি, শোক বা আহাজারি দুঃখ শোক কাব্য নাকি বেদনা মিশ্রিত কাব্য। এটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, এই তথ্যগুলো কিন্তু আমার সব স্লাইডের মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে একটু খেয়াল করি লোক সাহিত্য। লোক সাহিত্যের মধ্যে কি কি রয়েছে, যে সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কিছু অলিখিত সাহিত্য, যেমন কি গান, ছড়া, প্রবাদ, এই যে বিষয়গুলো, এগুলোর সমষ্টির রূপই হচ্ছে কি লোক সাহিত্য। তো এখন এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ, যে আবহমান কাল থেকে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, ছড়া, তারপর কি গান, কথা, গীতিকা, ধাঁধা, এই সবগুলো বিষয় কি লোক সাহিত্যের উপাদান এবং নিদর্শন। তো এইটা আমরা একটু আলাদাভাবে মনে রাখবো। তো পরবর্তী কি রয়েছে, লোক সাহিত্যের আদি রূপের কথা যদি বলা হয়, ছড়া, প্রবাদ, প্রবাদ প্রবচন বা হচ্ছে কি ধাঁধা। নেক্সট হচ্ছে স্লাইডে দেওয়া রয়েছে কি, লোক সাহিত্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা। লোক সাহিত্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন, ঠিক আছে? তিনি কিন্তু পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে প্রাচীন বাংলার পুঁথি এবং লোককথা সংগ্রহ করেন এবং তার সম্পাদনায় প্রকাশিত হয় হচ্ছে কি ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা। এই 2টা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কার সম্পাদনায় প্রকাশিত হয় এবং কি কি, ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা আসলে কে সম্পাদনা করেছেন কে বা সংগ্রহ করেন কে। এই যে তথ্য লোক সাহিত্য সংগ্রহণে অগ্রণী ভূমিকা পালন করেছেন কে, এই তথ্যটা কিন্তু চাকরি পরীক্ষায় খুবই আসে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তার বিখ্যাত লোকগীতি কি হারামনির সম্পাদককে, এটাও একটু আমরা মনে রাখবো। আর উল্লেখযোগ্য গবেষকের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে মনসুর উদ্দিন এবং আশরাফ সিদ্দিকী। এই সকল তথ্যই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই সকল তথ্যটাই গুরুত্বপূর্ণ। গীতিকা, গীতিকা সম্পর্কে যদি আমরা বলি, গীতিকা সম্পর্কে যদি বলি যে ইংরেজি থেকে কি বলে ব্যালট, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমরা কিন্তু অনেক সময় পরিভাষাতেও আসতে দেখি যে ব্যালট শব্দের অর্থ কি। হ্যাঁ, ইংরেজি থেকে কি বলে ব্যালট, ব্যালট মানে হচ্ছে গীতিকা, এটা আমরা পরিভাষাতেও আসতে দেখি কিন্তু, ঠিক আছে? তো এগুলো এক ধরনের আখ্যানমূলক লোকগীতি। হ্যাঁ, প্রাচীনকালে ইউরোপে নাচের সাথে সাথে যে কবিতা গীতি হতো সেগুলোকে কিন্তু গীতিকা বলা হতো। তারপর কি বলা হয়েছে, যে বাংলাদেশে গীতিকা সাহিত্যে প্রচলিত রয়েছে হচ্ছে 3 ধরনের। কি কি? নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, আর একটা হচ্ছে কি পূর্ববঙ্গ গীতিকা। এই যে গীতিকাগুলো রয়েছে, এই গীতিকাগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কি সংগ্রহ, গীতিকাগুলো সংগ্রহ করেন কে? এই যে এই তথ্যটা, ডক্টর দীনেশ চন্দ্র সেনের আগ্রহে স্যার আশুতোষ মুখোপাধ্যায় পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে এটা কি করেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্য থেকে প্রতিটা তথ্য কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে, হ্যাঁ, এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। গীতিকাগুলো সংগ্রহ করেন কে? দীনেশ চন্দ্র সেন। তারপর কি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়। তাহলে কার পৃষ্ঠপোষকতায় আমরা জানলাম, তাহলে চন্দ্রকুমার দে গীতিকাগুলো কি করেছেন, সংগ্রহ করেছেন। তাহলে আমরা 3টা তথ্য জানলাম এখানে। ওকে, এখন পরবর্তী তথ্য একটু খেয়াল করি। এখন কথা হচ্ছে এই তথ্যটা একটু আমরা মাথায় রাখবো, যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে দ্বিতীয় গীতিকাগুলো হচ্ছে কি করেন, সংগ্রহ করেন। এখন গীতিকাগুলো সংগ্রহকরণকে আমরা জানলাম হচ্ছে কি দীনেশ চন্দ্র সেনের আগ্রহে। হ্যাঁ, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। এই তথ্যটা আমরা একটু ক্রিটিক্যাল প্রশ্ন হইতে পারে এখান থেকে, এই তথ্যটা একটু ভালোভাবে বুঝে মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করি যে গীতিকাগুলোর নাম, নাথ গীতিকার নাম এবং রচয়িতা একটু দেখবো। একটা হচ্ছে ময়নামতির গান, লিখেছেন হচ্ছে ভবানী দাস, এবং গোপীচাঁদের সন্ন্যাস লিখেছেন হচ্ছে
শুকুর মুহাম্মদ। এই বিষয়গুলো, এই দুটো তথ্য আমরা একটু মনে রাখবো। পরবর্তীতে একটু খেয়াল করি, পরবর্তী একটু খেয়াল করি ময়মনসিংহ গীতিকা। তো এই ময়মনসিংহ গীতিকাও কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। তো এখন ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেছেন কে? একটু আগে জানছি, দীনেশচন্দ্র সেন, রাইট। তো এখন এটা বিশ্বের হচ্ছে 23টি ভাষায় অনুদিত হয়েছে। অর্থাৎ আমরা যদি তথ্যগুলো খেয়াল করি যে পরবর্তীতে 1958 সালে 4 খণ্ডে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। অর্থাৎ এই যে গীতিকাটা, এটা কিন্তু 1958 সালে 4 খণ্ডে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই প্রথম খণ্ডের নাম হচ্ছে কি? ময়মনসিংহ গীতিকা নামেই পরিচিত ছিল। এবং এটা বিশ্বের হচ্ছে কয়টি ভাষায় অনুদিত হয়? 23টি ভাষায় অনুদিত হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে। এখান থেকে লাস্ট বিসিএস যে প্রশ্ন ছিল, এখান থেকে কিন্তু লাস্ট বিসিএস এখান থেকে প্রশ্ন ছিল কিন্তু, ঠিক আছে, একটু মাথায় রাখবো। এখন ময়মনসিংহ গীতিকার মোট হচ্ছে কয়টি? 10টি। এই যে 10টা গীতিকা রয়েছে, এই গীতিকা এবং এর হচ্ছে কি রচয়িতা, দুইটাই আমরা মনে রাখবো। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন হচ্ছে ময়মনসিংহ গীতিকার নাম হচ্ছে কি মহুয়া, লিখেছেন বা রচয়িতা করেছেন হচ্ছে কি দ্বিজ কানাই। তারপর কি কমলা দ্বিজ ঈশান, হ্যাঁ, দেওয়ানা মদিনা, তারপর হচ্ছে মনসুর বয়াতি, তারপর দেওয়ানা ভাবনা চন্দ্রাবতী, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মহুয়া, এগুলো পরীক্ষায় আসে, দ্বিজ কানাই। তারপর যদি বলা হয় কাজল রেখা চন্দ্রাবতীটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, লিখেছেন হচ্ছে কি নয়ন চাঁদ ঘোষ। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। এবং একই সাথে লাস্ট যে তথ্য, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি সম্পাদন করেন হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তার পরবর্তীতে খেয়াল করি যে পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেছেন কি? ডক্টর দীনেশচন্দ্র সেন। তারপরে হচ্ছে নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল থেকে কিন্তু এগুলো সংগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি অর্থানুকূল্যে 1926 সালে পূর্ববঙ্গ গীতিকা নামে কিন্তু 3 খণ্ডে এটা প্রকাশিত হয় বা প্রকাশ করেন। এখন জানবো খনার বচনটা আসলে কি। খনার বচনটা হচ্ছে, খেয়াল করি, খনার বচন প্রধানত কৃষিভিত্তিক। এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ। খনার বচন হচ্ছে কৃষিভিত্তিক এবং এর বচনের এটার যে শতাব্দী ছিল সেটা হচ্ছে কি 8ম থেকে 12 শতাব্দী বা 12শত শতাব্দীর মধ্যে কিন্তু রচিত হয়েছিল বলে মনে করা হয়। আর লোকগাথা সম্পর্কে একটু খেয়াল করি, লোককথা বা লোককাহিনী। তো এটা গদ্যর মাধ্যমে কাহিনী বর্ণিত হলে তাকে লোককথা বা লোককাহিনী বলে, এবং ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফোকলর। হ্যাঁ, তারপর কি জানলাম, ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের মতে লোককথা হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে রূপকথা, উপকথা এবং ব্রত কথা। এই যে কিছু তথ্য বললাম, এখান থেকে জাস্ট একটু বিগত খেয়াল করি, আপনাদের কেমন মনে আছে একটু বিগতগুলো দেখি। হ্যাঁ, এখানে 2টা প্রশ্ন রয়েছে, জাস্ট 2টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই 2টা প্রশ্ন একটু অ্যান্সার করি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসময়ের সংগ্রাহক কে? এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে লোক সাহিত্য কাকে বলে? 28তম বিশেষের প্রশ্ন। তো এই 2টা প্রশ্ন অ্যান্সার কারা কারা করতে পারবেন একটু খেয়াল করি। আল মামুন খান অ্যান্সার করেছেন চন্দ্রকুমার দে। ওকে, এই 2টা প্রশ্ন একটু খেয়াল করি। হালিমা আক্তার বলেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন। আমি কিন্তু একটু আগে হালিমা আক্তারের উদ্দেশ্য বলি যে পূর্ববঙ্গ গীতিকা লোকপালাসময়ের সংগ্রাহককে, আমি কিন্তু একটু আগে একটা লাইনের কথা বলেছি, যে লাইনটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ওখান থেকে কিন্তু আমাদের কনফিউশন তৈরি করতে পারে। হ্যাঁ, ভুল হইতে পারে, একটা লাইনে কয়েক রকমের কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আপনি একটু প্রশ্নটা দেখবেন, পরবর্তী স্লাইডটা একটু দেখে নেবেন। ঠিক আছে, এই প্রশ্নটা আপনি সঠিক অ্যান্সার দেননি, এই জন্য আমি এই কথাটা বললাম। ওকে, তো অনেকেই বাদবাকি যারা রয়েছেন সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে কি সংগ্রাহক, তাই না? সংগ্রাহক অর্থাৎ পূর্ববঙ্গ গীতিকা লোকপালাসময়ের সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। তো একজন কমেন্ট অ্যান্সার করেছেন হচ্ছে এটা, বাট এটা অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হচ্ছে চন্দ্রকুমার দে। তো পরবর্তীতে আরেকটা প্রশ্ন হচ্ছে কি লোকসাহিত্য কাকে বলে? গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে, লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে, লোকের মুখে মুখে প্রচলিত কবি কাহিনী গান ছড়া ইত্যাদিকে, নাকি আসলে গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকদের শ্রেষ্ঠ রচনাকে? সোনালী খাতুন কমেন্ট করেছেন তানজিলা চৌধুরী কিয়া সহ উৎসাহ দেবনাথ
চন্দ্রকুমার দে। ওকে, জি আমরা সেকেন্ড কোশ্চেন একটু দেখছি। সেকেন্ড কোশ্চেনে অনেকেই কমেন্ট করেছেন। আল মামুন খান বলেছেন লোকে মুখে মুখে প্রচলিত। জি অনেক অনেক ধন্যবাদ। আসলে এইটাই সঠিক অ্যান্সার। হ্যাঁ, লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে আমরা কি বলবো? ইত্যাদিকে বলবো হচ্ছে লোক সাহিত্য। ওকে, তো এখন আমরা নেক্সট স্লাইডে একটু খেয়াল করি, কিছু তথ্যগুলো জানবো যেগুলো আসলে আমরা মনে রাখার চেষ্টা করব। খেয়াল করি নেক্সট তথ্যগুলো একটু খেয়াল করি যে অনুবাদ সাহিত্যটা আসলে কি। অনুবাদ সাহিত্যটা হচ্ছে কি, পুরনো কাহিনীগুলো মূলত অনুবাদ করতেন হচ্ছে হিন্দু কবিরা, অর্থাৎ পুরাণ কাহিনীগুলো অনুবাদ করতেন হচ্ছে কারা? হিন্দু কবিরা। আর মুসলমান কবিরা কি করতেন? ফার্সি, হিন্দি এবং সংস্কৃত প্রভৃতি ভাষা থেকে, এই যে ভাষাগুলো, এই প্রবাসী ভাষা থেকে কিন্তু অনুবাদ করেছেন। এগুলো একটু আমরা মনে রাখবো, ঠিক আছে? তারপর কি অনুবাদ সাহিত্যে হিন্দু লেখকদের অনুবাদকৃত সাহিত্যের নাম, গুরুত্বপূর্ণ তথ্য। এই দুইটা তথ্য একটু মনে রাখবো। কিরকম? অনুবাদ সাহিত্যে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, অনুবাদ সাহিত্যে হিন্দু লেখকদের, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যারা হিন্দু লেখক ছিলেন, তাদের অনুবাদকৃত যে সাহিত্য ছিল, সেই সাহিত্যের নাম ছিল হচ্ছে সাহিত্যের কথা। আর মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের যেটা ছিল, সেটার নাম হচ্ছে কি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। তাই না? আমরা নর্মালি কি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী জানি, তাই না? ইউসুফ জুলেখার আমাদের যে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছে, আমরা কিন্তু গল্প শুনেছি যে কি আপেল কাটতে গিয়ে নাকি ফল কাটতে গিয়ে কি করেছিলেন? হাত কেটে ফেলেছিলেন কি? রূপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে, তাই না? তো তাহলে আমরা যেহেতু মুসলমান সম্পর্কিত জানি, তারা কিন্তু রোমান্টিক ছিল, তাই না? তাহলে মুসলমানরা একটু বেশি রোমান্টিক হয়। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা সেরকম না। রোমান্টিক কিন্তু সবাই হয়, ব্যক্তিভেদে হয়। এটাকে এখানে আসলে মুসলমান বা হিন্দু বৌদ্ধ বলে আসলে কিছু নেই। বাট আমরা মনে রাখবো হচ্ছে কি, মুসলমানরা নর্মালি, আমরা মনে রাখার সুবিধার ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারি যে মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে কি? রোমান্টিক, তাই না? মুসলমানরা একটু বেশি রোমান্টিক হয়, তাই না? এই জন্য মুসলমানরা কিন্তু 3-4টা বিয়ে করে, নাকি? মুসলমানরা রোমান্টিক, তো এই জন্য হচ্ছে মুসলমানরা 3-4টা বিয়ে করে। তো যাই হোক, এটা বিয়ে করে, এটা একটা আল্লাহর বিধান, এটার দিকে আমরা যাচ্ছি না। বাট এটুকু মনে রাখি যে মুসলমান সাহিত্যিক যারা রয়েছেন, তাদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। আর হচ্ছে যারা হিন্দু লেখক রয়েছেন, তাদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে সাহিত্যের কথা। ওকে, এবার আসে মহাভারত। মহাভারত সম্পর্কে তথ্য জানি যে মহাভারত রচিত হয় প্রায় 2500 বছর পূর্বে, যা হচ্ছে কোন ভাষায়? সংস্কৃত ভাষায় লেখা। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এবং মহাভারতের মূল রচয়িতা আমরা জানলাম বেদব্যাস বা ব্যাসদেব। তারপর কি, এটা হচ্ছে 16 শতকের কবি এবং তিনি সুলতান শাহের সেনাপতি চট্টগ্রামের পরাগল খানের পৃষ্ঠপোষকে কিন্তু এদের অনুবাদ করেছিলেন। ওকে, তো এখন মহাভারতের প্রথম অনুবাদক, এই তথ্যটা একটু মনে রাখবো। প্রথম অনুবাদক এবং একই সাথে প্রথম বাংলা অনুবাদক, প্রথম অনুবাদক মহাভারতের এবং একই সাথে বাংলা অনুবাদক, এটা হচ্ছে কবীন্দ্র পরামর্শর। তারপর মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, একটা হচ্ছে প্রথম অনুবাদক, আর একটা হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদক, আর একটা হচ্ছে কি? কেন্দ্রের নারী চরিত্র। তো এই 3টা তথ্য আমরা গুরুত্বপূর্ণ, এই 3টা গুরুত্বপূর্ণ তথ্য আমরা মনে রাখবো। পরীক্ষা কিন্তু আসে এখান থেকে যে মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। আর কাব্যের কেন্দ্রীয় নারী চরিত্রের কথা যদি বলা হয়, দ্রৌপদী। হ্যাঁ, দ্রৌপদী এটা নাম মনে রাখবো। সুটিখানি মহাভারত রচনা করেছেন কে? শ্রীকর নন্দী। এটাও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সুটিখালি মহাভারত রচনা করেছেন হচ্ছে শ্রীকর নন্দী। পরবর্তী তথ্য একটু খেয়াল করো, রামায়ণ। তো রামায়ণের মূল রচয়িতা কে করেছেন? ঋষি বাল্মীকি। তার মূল নাম হচ্ছে দস্যু রত্নাকর। আর আদি মহাকাব্য বলা হয় হচ্ছে রামায়ণকে। এবং রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন? কৃত্তিবাস ওঝা। এগুলো সব তথ্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর কি রয়েছে? গিয়াসউদ্দিন আজম শাহ এর নির্দেশে কিন্তু কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেছেন। ওকে, তারপর আরো তথ্য রয়েছে কি? রামায়ণের প্রধান চরিত্র সময়গুলো একটু খেয়াল করি। প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে কি? রাম, রাবণ, লক্ষণ, সীতা, হনুমান। এগুলো আমরা মনে রাখবো। এ কাব্যের উপজীব্য হচ্ছে কি? বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী, বিষ্ণুর অবতার নামের জীবন কাহিনী। ওকে, পরবর্তী তথ্য হচ্ছে কি? রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক, রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কি? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস রামায়ণের অন্য নাম হচ্ছে কি? শ্রীরাম পাঁচালী। অর্থাৎ কৃত্তিবাস রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। তো এখন আমরা দেখবো হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান, যেটা আসলে মুসলিম যে লেখকগুলো ছিলেন তাদের কিন্তু এটা
রচনা করেছেন। অর্থাৎ বাংলা কাব্যের বা অনুবাদ কাব্যের সূচনা হচ্ছে মধ্যযুগে, মুসলমানরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চা এগিয়ে আসে হচ্ছে সুলতানি আমলে। আর মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অবদান বা উল্লেখযোগ্য হচ্ছে কি অবদান হচ্ছে কি রোমান্টিক প্রণয়োপাখ্যান। তারপর বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষার প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর এবং তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি কবি। ইউসুফ জলিখার অনুবাদ করেছেন কিন্তু শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনুর অনুবাদ করেছেন হচ্ছে দৌলত উজির বাহারাম খা। এই দুইটা তথ্য আমরা মনে রাখবো, এই তথ্য এবং এই দেখো লাইলি মজনু এবং ইউসুফ জলিখা, লাইলি মজনু এবং ইউসুফ জলিখা, এই যে দুইটা তথ্য, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি শাহ মোহাম্মদ সগীর যেটা লিখেছেন ইউসুফ জলিখা, আর লাইলি মজনু অনুবাদ করেছেন হচ্ছে কে, দুটাই কিন্তু অনুবাদক, মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দৌলত উজির বাহারাম খা আর শাহ মোহাম্মদ সগীর। আর আরাকান রাজসভার কথা যদি বলা হয়, আরাকান রাজসভা বাংলা সাহিত্যে আরাকানকে বলা হয় হচ্ছে রসাঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর আরাকান রাজসভার আদি কবি এবং প্রথম বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী। এই তথ্যটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি আলাওয়াল। তো আলাওয়াল হচ্ছে আরাকান রাজসভার হচ্ছে শ্রেষ্ঠ কবি। আচ্ছা, তো এখন আরাকান রাজসভার বাংলা সাহিত্য নিয়ে একটু দেখব, অর্থাৎ সাহিত্যিক এবং সাহিত্যকর্ম, অর্থাৎ যিনি লিখেছেন আর তার যে সাহিত্যকর্ম সেটা একটু দেখব। কি দৌলত কাজী লিখেছেন হচ্ছে কি লোরচন্দ্রানী ও সতী ময়না। আলাওয়াল লিখেছেন কি পদ্মাবতী, হপ্তপয়কর, সিকেন্দানামা। এই সবগুলোই বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর কি করশী মাগুন ঠাকুর, এটা লিখেছেন কি চন্দ্রাবতী। তারপর কি আব্দুল করিম খন্দকার লিখেছেন দুল্লা মজলিস, এবং আরেকটা হচ্ছে কি নূর নাম। এখন এখান থেকে জাস্ট একটু তথ্য জানি, জাস্ট কয়েকটা তথ্য দেখব যে বিগত পরীক্ষায় আসা। একটু তথ্য খেয়াল করি যে নসিরানামা কাব্যগ্রন্থ কাল লেখা, আমরা এখনই কিন্তু স্লাইডে পড়েছি, একটু খেয়াল করি। এই যে নসিরানামা কাব্যগ্রন্থ কে লিখেছেন, মর্দন, তাই না? নসিরানামা কাব্যগ্রন্থ লিখেছেন কে, কবি মর্দন। অ্যান্সার পাচ্ছি। ওকে, নেক্সট 2 নম্বর অ্যান্সার কি দেওয়া আছে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আলাওয়াল কোন রাজসভার কবি ছিলেন? আলাওয়াল হচ্ছে আরাকান রাজসভার কবি ছিলেন। এবার মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকের কথা যদি বলা হয়, যে মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে, পাঠান শাসক বর্গ। এই তথ্যটা মনে রাখবো। এবং মধ্যযুগে বাংলা সাহিত্যের স্বর্ণালী সময়কাল ছিল হচ্ছে মোগল যুগ, আমরা জেনেছি। তারপর কি কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন হচ্ছে কে, গিয়াসউদ্দিন আজম শাহ। তারপর কি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন হচ্ছে কে, ভারতচন্দ্র রায় গণকার। এই রায় গণকারটা কিন্তু তার একটা উপাধি। আচ্ছা, তো এখন মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যগ্রন্থের কিছু নাম রয়েছে, আমরা খেয়াল করব কার পৃষ্ঠপোষকতায় কে রচনা করেছেন, এটা মূলত একটু দেখবো। এবং কাব্য প্রথমে খেয়াল করি যে ইউসুফ জলিখা কে লিখেছেন, শাহ মোহাম্মদ সগীর। কার পৃষ্ঠপোষকতায়, গিয়াসউদ্দিন আজম শাহ। তো এই সবগুলো তথ্যই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমরা এই সবগুলো তথ্য মনে রাখবো। তারপর রামায়ণের কথা যদি বলা হয়, কীর্তিবাস ওঝা। তারপর কি কার পৃষ্ঠপোষকতায়, সুলতান মোহাম্মদ শাহের পৃষ্ঠপোষকতায়। তারপর কি রসুল বিজয়, এটা লিখেছেন কে, কবি হচ্ছে জৈনুদ্দিন, লিখেছেন হচ্ছে কে, শামসুদ্দিন ইউসুফ শাহের পৃষ্ঠপোষকতায়। আর এই নিচের কয়েকটা তথ্য খেয়াল করি, আলাউদ্দিন হোসেন শাহ তিনি কিন্তু লিখেছেন হচ্ছে মনসা, তার পৃষ্ঠপোষকতায় লিখেছেন কাব্য হচ্ছে মনসা বিজয়, মনসা মঙ্গল এবং শ্রীকৃষ্ণ মঙ্গল। এই তিনটা গুরুত্বপূর্ণ, একটু মাথায় রেখে। মনসা বিজয় লিখেছেন হচ্ছে বিপ্রদাস পিপিলাই, মনসা মঙ্গল আরেকটা, মনসা বিজয় লিখেছেন বিপ্রদাস পিপিলাই, আর মনসা মঙ্গল লিখেছেন হচ্ছে কি বিজয়গুপ্ত। আরেকটা তথ্য হচ্ছে কি যশোরস খান লিখেছেন কি শ্রীকৃষ্ণ মঙ্গল। তো এই কার পৃষ্ঠপোষকতায়, এই তিনটাই কিন্তু আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কিন্তু এগুলো রচনা করা হয়েছে। আর শ্রীকৃষ্ণ মঙ্গল এটা ব্রজবলি ভাষায় রচিত। ব্রজবলি ভাষা মানে আমরা জানি কি বাংলা এবং মৈথিলি যে ভাষা রয়েছে সেটা কিন্তু ব্রজবলি ভাষা নামে চিনি। তারপর যুগ সন্ধিগুণের কবির কথা যদি বলা হয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর কি কবিওয়ালা বা শায়ের উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে। এখানে কিছু তথ্য রয়েছে, এই তথ্যগুলো আমরা দেখব। তারপর রয়েছে কি শায়ের হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কবি। হ্যাঁ, মুসলমান সমাজের মিশ্র বা দোভাষী ভাষারীতির পুঁথি রচয়িতাদের শায়ের বলা হয়, এই তথ্যটা একটু মনে রাখবো। তারপরে রয়েছে কি পুঁথি সাহিত্যের মধ্যে কি রয়েছে তথ্য গুরুত্বপূর্ণ। পুঁথি সাহিত্যের প্রথম এবং সার্থক কবি এটা আমরা জানবো, ফকির হচ্ছে গরিবুল্লাহ। তারপর কিছু তথ্য গুরুত্বপূর্ণ, ফকির গরিবুল্লাহর কথা যদি বলি, দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম এবং সার্থক কবি ফকির গরিবুল্লাহ। এবং আরো উল্লেখযোগ্য কিছু কাব্য রয়েছে আমির হামজার,
আচ্ছা, ফকির গরিবুল্লাহর উল্লেখযোগ্য কিছু রয়েছে কি কাব্য, যেমন আমির হামজা, জঙ্গনামা, ইউসুফ জলেখা, এগুলো আমরা একটু দেখে নেব। তারপর কি রয়েছে সৈয়দ হামজা। সৈয়দ হামজা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কি, ফকির গরিবুল্লাহর হচ্ছে উল্লেখযোগ্য কাব্য, আমরা জানলাম হচ্ছে কি আমির হামজা, তারপর কি হাতেম তাই, এই বিষয়গুলো একটু জানলাম। আচ্ছা, তারপর টপ্পা গানের কথা যদি বলা হয়, টপ্পা এক ধরনের গান, এই টপ্পা গানের জনক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রামনিধি গুপ্ত, রামনিধি গুপ্ত। ওকে, এই তথ্যটা বাদ দে, হ্যাঁ। আচ্ছা, সৈয়দ হামজা, ফকির গরিবুল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে আমরা জানলাম। তো এখন পাঁচালী গান বলতে আসলে কি বুঝি, পাঁচালী গানের জনপ্রিয় কবি হচ্ছে কে লিখেছেন, জনপ্রিয় কবি হচ্ছে দাশরথী রায়। এই তথ্যগুলো আমরা খেয়াল করি। শাক্ত পদাবলী শক্তি বিষয়ক গান, এই ধারার শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ। তো এই যে বিষয়গুলো, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো আজকের ক্লাসটা। আচ্ছা, ওয়িং রানী বলছে কি স্যার বই বের করা নিয়ে কেন কিছু বলছেন না, যে বই বের করা নিয়ে কেন কিছু বলছেন না, যে এই যে এখন বলে দেই যে আমাদের এইটার কথা আগে বলি, যে আমাদের অল ইন অ্যান্ড কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, আপনারা যারা বই কিনেছেন আপনারা তো জানেন, নিশ্চয় পরীক্ষা দিচ্ছেন, আর যারা বই কেনেননি তারা অবশ্যই কিনবেন, এবং এইটা কেনার মাধ্যমে আপনি কি পাবেন, আমাদের যে পিডিএফ, এই যে এতক্ষণ ধরে আমি যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসের সকল পিডিএফ, অতীতে যে 20টা ক্লাস নিয়েছি এবং আজকে যে একটা নিলাম, এই টোটালে 21টা ক্লাসের সকল পিডিএফ গুলো কিন্তু আমাদের এই গ্রুপে পেয়ে যাবেন। সত্য হচ্ছে এই বইটা ক্রয় করতে হবে, তাহলে আমাদের ক্লাসটাও ফ্রি পাচ্ছেন, পিডিএফটাও ফ্রি পাচ্ছেন, এবং একই সাথে আপনারা কিন্তু পরীক্ষাগুলোও দিতে পাচ্ছেন। তো যাই হোক, আজকে কথা না বাড়ায়, আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।